কিছুদিন আগে অফিসের একটা কাজের জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল। প্রায় মাস দেড়েক ওখানে কাটিয়ে এসেছি। অবশেষে কাল রাতে কলকাতা ফিরেছি। এখন 2 দিন আমার আপিস ছুটি। কিশোরী বা তারানাথের কারোর সাথে যোগাযোগ ছিল না এ কটা দিন। আজকের দিনটা কোনো ক্রমে কাটিয়ে দিয়েই বিকেল হতেই মন হলো একবার তারানাথের কাছে যেতে। সেটা ভেবেই বেরিয়ে পড়লাম কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। কিশোরীকে বাড়িতেই পেয়ে গেলাম। আমাকে দেখে কিশোরী খুশি হয়ে বলে উঠল, আরে তুমি কবে ফিরলে? উত্তরে আমি একটু মুচকি হেসে বললাম, কাল রাতেই ফিরেছি। বলো তুমি কেমন আছো? আমার কথার উত্তরে কিশোরী বলল, আমি বেশ ভালোই আছি। তোমাকে ছাড়া ভালো লাগছিল না, এই আর কি। তুমি বলো, তোমার খবর কি? আমিও ভালোই আছি ভাই। তা যাবে নাকি একবার তারানাথের বাড়িতে? সে আর বলতে, আমি তো অপেক্ষা করছিলাম তুমি কবে আসবে, আর একসাথে দুজনে তারানাথের বাড়ি যাব। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। তুমি একটু বসো, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। বলেই কিশোরী ঘরের ভেতর চলে গেল। বেরিয়ে এলো মিনিট 2 পরে। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, কই হে, চলো তাহলে যাওয়া যাক। আমরা দুজন বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। চিরাচরিত অভ্যাসের মতো পাড়ার মোড়ের দোকান থেকে 1 প্যাকেট পাসিং শো নিয়ে তারানাথের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। দরজা খোলাই ছিল, তাই আমরা সোজা ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম তারানাথ তার খাটিয়ার ওপরে বসে আছে। আমাদেরকে দেখে উনি হাসি মুখে বললেন, আরে তোমরা যে, বসো বসো। তো এতদিন পর ঠাকুর মশাইকে মনে পড়লো? ঘরের কোণ থেকে একটা চেয়ার টেনে নিয়ে তাতে বসতে বসতে একটু মুচকি হেসে বললাম, একটা বিশেষ কাজের জন্য কলকাতার বাইরে গেছিলাম ঠাকুরমশাই, তাই এদিকে আর আসা হয়নি। কালই বাড়ি ফিরেছি। উত্তরে তারানাথ বলল, তা বেশ বেশ, তা চা খাবে তো নাকি? এবার উত্তর দিল কিশোরী, তাহলে তো মন্দ হয় না। আর অনেকদিন হলো একসাথে চা খেতে খেতে আড্ডা দেওয়া হয় না, আর আপনার কাছ থেকে গল্পও শোনা হয় না, বহুদিন হলো। আজকে জমি একটা গল্প বলুন না ঠাকুর মশাই। হবে হবে, তার আগে 3 কাপ চা বলে দিই, কি বলো? বলেই পাশের ঘরে থাকা চারিকে উদ্দেশ্য করে একটু চেঁচিয়ে বললেন, এই চারি, চারিমা, এই তোর কাকাবাবুরা এসেছেন, একটু চা করে নিয়ে আয় তো মা। চারি পাশের ঘর থেকেই উত্তর দিল, আচ্ছা বাবা, আসছি। বলো, তারপর তোমাদের কেমন চলছে? সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ঠাকুর মশাই, সব ঠিক আছে। আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদমই ঠিক আছি। এসব টুকটাক আলোচনা করতে করতেই চারি চা নিয়ে এসে হাজির হলো। চায়ের কাপ আমাদের দিকে এগিয়ে দিয়ে চারি বলল, এই যে কাকাবাবু, চা নিন। চায়ের কাপ তুলে নিতে নিতে আমি চারিকে উদ্দেশ্য করে বললাম, তুমি কেমন আছো চারিমা? আমি খুব ভালো আছি কাকাবাবু, আপনারা ভালো আছেন তো? আমি আর কিশোরী একসাথে উত্তর দিলাম, হ্যাঁ আমরাও আমরাও ভালো ভালো আছি, আছি মা। আমাদেরকে চা দিয়ে চারি বেরিয়ে গেল। আমি পকেট থেকে বের করে তারানাথের জন্য নিয়ে আসা পাসিং শো এর প্যাকেটটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নিন ঠাকুর মশাই, এটা আপনার জন্য। পাসিং শো পেয়ে তারানাথ যে বেশ খানিকটা খুশি হলেন তা ওনার হাসি হাসি মুখটা দেখলে বোঝা যায়। যাই হোক, প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিয়ে সেটাতে আগুন ধরিয়ে লম্বা একটা টান দিলেন। তারপর খোলা জানালার দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে বললেন, তোমরা নিশ্চয়ই ইয়েতি নামটির সাথে পরিচিত? উত্তরে কিশোরী বলল, হ্যাঁ, পত্রিকায় পড়েছি কয়েকবার। পত্রিকার বর্ণনা অনুসারে ইয়েতি হিমালয় পর্বতের একটি প্রাণী, যেটি হিমালয়ের উচ্চ বরফযুক্ত অঞ্চলে থাকে। ইয়েতি নাকি অনেকটা মানুষের মতো দেখতে, তবে মানুষের থেকে দীর্ঘাকায় লোমযুক্ত একটা প্রাণী।
কয়েকজন এই প্রাণীকে দেখেছে বলে দাবি করলেও বাস্তবে তা এখনো নাকি প্রমাণ হয়নি। হ্যাঁ, পত্রিকায় ইয়েতির ব্যাপারে তাই লিখেছে। তবে আমি তোমাদের আজকে যে গল্পটা বলবো সেটা শোনার পর ইয়েতির সম্পর্কে তোমাদের ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। তারানাথের কথা শুনে আমরা একটু নড়ে চড়ে বসলাম। গল্প বলার জন্য একটা দারুণ বিষয় বেছে নিয়েছেন উনি। এমন একটা বিষয়ে গল্প শুনতে কার না ভালো লাগে। তাই বললাম, তাহলে শুরু করুন ঠাকুরমশাই, ইয়েতির বিষয়ে গল্প শুনতে দারুণ লাগবে। তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলেন, তারপর বললেন, এখন তোমাদের যে কাহিনী শোনাতে যাচ্ছি তোমাদের কাছে সেটা গল্প হলেও আমার কাছে সেটা বাস্তব। আর তার সাক্ষী আমি এই তারানাথ চক্রবর্তী নিজেই। অনেকদিন আগে একবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তখন আমার মন আর বাড়িতে টিকছে না। সন্ন্যাসী হয়ে যাওয়ার উদ্দেশ্যে আমি হিমালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। কখনো হেঁটে, কখনো ট্রেনে, কখনো আবার নদী পথ দিয়ে এগিয়ে চলেছি আমার যাত্রাপথে। যাত্রাপথে বিভিন্ন গ্রামের বিভিন্ন গৃহস্থ বাড়িতে আমার চিরাচরিত অভ্যাস মতো আশ্রয় নিতাম। এমনভাবে প্রায় মাসখানেক পর আমি নেপালের বোধনাথে গিয়ে পৌঁছালাম। বোধনাথ নেপালের একটি পাহাড়ি গ্রাম। পাহাড়ে ঘুরতে ঘুরতে আমি জঙ্গলের মধ্যে নির্জন একটি জায়গায় এসে উপস্থিত হলাম। তখন সন্ধে হয়ে এসেছে। রাত কোথায় কাটাবো সেটা নিয়ে ভাবছি। এমন সময় জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কাঠের বাড়ি দেখতে পেলাম, যেখানে আমার পরিচয় হলো এক বৌদ্ধ সন্ন্যাসী মাধবানন্দ ঠাকুরের সাথে। আশ্রয় নেওয়ার জন্য ঘোরাফেরা করতে করতে পেছন থেকে একটা গলার আওয়াজ শুনতে পেলাম আমি। কে তুমি? এখানে কি করছো? আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম একজন গেরুয়া পোশাক পরা বৌদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। সন্ন্যাসীর বয়স ওই প্রায় 60 বছরের হবে। গায়ের রং উজ্জ্বল বর্ণের। আমি হাত জোর করে বললাম, নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি সন্ন্যাসীর সান্নিধ্য পাওয়ার জন্য ভারত থেকে এখানে এসেছি। ঘুরতে ঘুরতে এই জঙ্গলে এসে উপস্থিত হয়েছি। আমার কথা শুনে সন্ন্যাসীর মুখে যেন একটু হাসি ফুটে উঠল। হাসি হাসি মুখে তিনি বললেন, তুমি ভারত থেকে এসেছো শুনে খুব ভালো লাগলো। আমি নিজেও বছর 30 আগে ভারত থেকে এখানে এসেছিলাম। তারপর বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে এখানেই থেকে গেছি। এতদিন পর ভারত মানে আমার নিজের দেশ থেকে এখানে কেউ এসেছে, এটা সত্যিই খুব খুশির। তুমি চাইলে এখানে থাকতে পারো। মনে মনে এমন কিছুই তো চাইছিলাম আমি, আর আমার সেই চাওয়া না চাইতেই পূর্ণ হয়ে গেল। এর থেকে খুশির আর কি বা হতে পারে। থাকতে শুরু করলাম আমি সেই সন্ন্যাসীর সাথে। বৌদ্ধ সন্ন্যাসীরা ভিক্ষার মাধ্যমেই জীবন যাপন করেন। তাদের খাওয়া দাওয়া নির্ভর করে ভিক্ষার উপরে। দিনের বেলায় সন্ন্যাসী গ্রামে ভিক্ষা করতে যেতেন। গ্রামের মানুষেরা যা যা খাবার দাবার দিত তাই দিয়ে চলে যেত ওনার। আমাকেও নিয়ে যেতে লাগলেন ওনার সাথে। গ্রামের মানুষজন ভিক্ষায় যা কিছু দিত তা খেয়েই আমাদের বেশ চলে যাচ্ছিল। এমনভাবে বেশ কিছুদিন কাটিয়ে দিলাম নেপালের ওই পাহাড়ি গ্রাম বোধনাথে। সন্ন্যাসীর সাথে থেকে থেকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে নানা রকম জ্ঞান অর্জন করলাম। মাধবানন্দ ঠাকুর খুব ভালো মানুষ ছিলেন। ওখানে থাকাকালীন উনি আমাকে নিজের সন্তানের মতোই স্নেহ করতেন। আমার কাছে উনি খুব সম্মানের ব্যক্তিও হয়ে উঠেছিলেন। ভালোবেসে আমি ওনাকে ঠাকুর বলেই ডাকতাম। ঠাকুর আমাকে তিব্বতের লামাদের ব্যাপারে নানান রকমের গল্প শোনাতেন। তিব্বতীয় লামাদের জীবনযাপন কেমন, কিভাবে একটা গুহার মধ্যে ওনারা ওনাদের সম্পূর্ণ জীবন পার করে দেন, সেই সব নিয়ে উনি বিভিন্ন গল্প শোনাতেন।
সাধনার মাধ্যমে কিভাবে ওনারা নিজেদের আয়ুকাল একজন সাধারণ মানুষের থেকে বহুগুণ বাড়িয়ে ফেলেন, কিভাবে বহুদিন খাওয়া দাওয়া না করে ওনারা দিব্যি বেঁচে থাকেন, এছাড়াও ওনারা কিভাবে নানা রকম অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে, ওই ছোট্ট গুহার মধ্যে বসে পুরো পৃথিবীকে দেখতে পারেন, এসব গল্প শুনে আমাদের প্রতি মনে মনে আমারও একটা আকর্ষণ জন্ম নিয়েছিল। আমারও মন চাইল তিব্বতে গিয়ে আমাদের ওই অলৌকিক ক্ষমতার সম্মুখীন হই। ঠাকুরও আমাকে জানালেন যে তিনি তিব্বতে গিয়ে কোনো এক পাহাড়ি গুহায় আমাদের সাথে সাধনা করতে চান। একদিন ঠাকুর আমাকে নিজেই এসে বললেন যে তিনি তিব্বত যাবেন। তারানাথ, আমি ঠিক করেছি যে আমি তিব্বতে বাড়ি দেব। তুমি কি যাবে আমার সাথে সেখানে? আমার বয়স তখন অল্প, এইসব ব্যাপারে আমার আকর্ষণ খুবই। তাছাড়া ঠাকুরের কাছ থেকে গল্প শোনার পর থেকে রোজ রাতে আমি তিব্বতের স্বপ্নও দেখতে শুরু করেছিলাম। তাই তিব্বতে যাওয়ার সুযোগ আমি কোনোভাবে হাতছাড়া করতে চাইনি। হাসি হাসি মুখে ঠাকুরের কথায় উত্তর দিলাম আমি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেতে চাই ঠাকুর। তাহলে তৈরি হয়ে থেকো, 3 দিন পরে আমরা রওনা দেব। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আমরা আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন ওই শুকনো খাবার দাবার, জল, একটি চামড়ার তাঁবু, কিছু শুকনো কাঠ ও কিছু গরম বস্ত্র জোগাড় করে নিলাম। পরদিন সূর্য ওঠার সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম। আমরা বোধনাথ থেকে যাত্রা শুরু করেছিলাম এক মেঘলা সকালে। প্রথম 2 দিন চড়াই পথ পেরিয়ে পৌঁছালাম শানকু গ্রামে। একটা সরল উঁচু নিচু পথ ধরে 15 কিলোমিটার হাঁটা পথ। পরদিন থেকে শুরু হলো আমাদের প্রকৃত পর্বতারোহণ, পাহাড়ি হেমবালু ট্রেল ধরে। প্রতিদিন গড়ে 25 কিলোমিটার পথ, কখনো ঝর্ণার পাশ দিয়ে, কখনো অরণ্যের মধ্যে দিয়ে। একে কঠিন পাহাড়ি পথ ধরে শর্মাথাং আর থার্কি গাঁও পেরিয়ে যখন কিয়ানজিন গোম্পা পৌঁছালাম, তখন শ্বাস ফেলার জন্য আমাদের বেশ কষ্ট করতে হচ্ছিল। আমার থেকে বেশি সমস্যায় পড়ছিলেন বৃদ্ধ মাধবানন্দ ঠাকুর। ওনার বয়স 60 পেরিয়েছে, তাই স্বাভাবিকভাবেই ওনার শরীর তখন অনেকটাই দুর্বল হয়েছে। তবু উনি হার মানার পাত্র নয়। সবচেয়ে কঠিন ছিল শেষ 20 কিলোমিটার, যখন আমরা নাকুলা পাস নামক গিরিখাতের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। অন্ধকারময় এই গিরিখাত যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন সম্পূর্ণ একটা অন্যরকম জগৎ। কি ভয়ঙ্কর সেই পাহাড়ের মধ্যবর্তী রাস্তা, আমি আজও সে স্মৃতি ভুলিনি। নাকুলা পাস পেরিয়ে যখন আমরা তিব্বতের শুষ্ক ধূসর মালভূমিতে ঢুকলাম, তখন বুঝলাম আমরা এক নতুন জগতের দ্বারে এসে পৌঁছেছি। হিমালয়ের কোলে সূর্য তখন আলগোছে হেলে পড়েছে পশ্চিমের পাহাড় চূড়ায়। ডুবন্ত সূর্যের সিঁদুরে আভা লেগে আছে বরফ ঢাকা শৃঙ্গের মাথায়, আর নিচের উপত্যকায় নেমে এসেছে ছায়া। আমরা ধীরে ধীরে এগিয়ে চলতে লাগলাম পাথুরে পথ ধরে। আমাদের হাঁটার সাথে সাথে পায়ে পায়ে ধুলো উঠছে। আমার ঠিক পাশে বৃদ্ধ মাধবানন্দ ঠাকুর তিব্বতী গেরুয়া বস্ত্রে শরীরে একরাশ ক্লান্তি নিয়ে হেঁটে চলেছে চড়াই পথে। তবে ঠাকুরের হাঁটার গতি ক্রমশই রত হয়ে যাচ্ছে। ওনার পরিশ্রান্ত চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে যে মনে জোর থাকলেও শরীর আর সঙ্গ দিচ্ছে না। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন উনি। ক্লান্ত পরিশ্রান্ত ঠাকুরকে দেখে আমি বললাম, সন্ধ্যা হয়ে এসেছে, আপনাকেও ক্লান্ত লাগছে, আজ এখানে তাঁবু খাটিয়ে বিশ্রাম নিন ঠাকুর। ঠাকুর আমার কথার বিপক্ষে গেলেন না। পাশে একটা জায়গায় তাঁবু খাটিয়ে আমরা সেদিনের রাতটা কাটালাম। সাথে নিয়ে আসা শুকনো খাবারের কিছুটা খেয়ে আবার আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙল খুব ভোরে। সূর্য ওঠার আগেই আমরা আবার যাত্রা শুরু করলাম।
আবার চড়াই ভেঙে উপরে উঠতে লাগলাম আমরা। আমি হাঁটছি সামনে সামনে, আর ঠাকুর হাঁটছেন আমার পেছনে। কিন্তু আমরা যতই উপরে উঠতে লাগলাম, আবহাওয়া ততই পরিবর্তন হতে লাগলো। বাতাস ক্রমশ হালকা হয়ে যেতে লাগলো, আর তার সাথে ভয়ঙ্কর এই ঠান্ডায় যেন শিরার মধ্যে বইতে থাকা রক্ত হিম হয়ে জমে যেতে লাগলো। আমি পেছনের দিকে তাকিয়ে দেখলাম ঠাকুর আবারও ক্লান্ত হয়ে পড়েছেন। ওনার বৃদ্ধ শরীর যেন আর এগোতেই চাইছে না, তবুও নিজের সবটুকু দিয়ে এগিয়ে চলেছেন তিনি। আরো কিছু দূর এভাবে এগিয়ে গেলাম আমরা। তারপর হঠাৎ পেছন থেকে একটা শব্দ ভেসে এলো। তুমি আগে যাও তারানাথ, আমার শরীর আর চলতে পারছে না। এই কনকনে ঠান্ডায় আমার পা দুটো যেন জমে অসাড় হয়ে যাচ্ছে। কথাটা শোনা মাত্রই আমি থেমে গেলাম। সামনে সাদা তুষার আর ধূসর পাথরের অসীম প্রান্তর, আশেপাশে কোনো জনবসতিও নেই। এই অবস্থায় ঠাকুরের শরীর অসুস্থ হয়ে পড়লে ভীষণ সমস্যার মধ্যেই পড়তে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সামনের কোনো এক গ্রামে আমাদের পৌঁছতেই হবে। কিন্তু ঠাকুর আর এক পাও এগোতে চাইছেন না। না না ঠাকুর, আমি একা যাব না। আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিন, দেখবেন কিছুক্ষণ বিশ্রাম নিলেই আপনি আবার এগোতে পারবেন। আর কিছু বললেন না উনি। একটা বড় পাথরে হেলান দিয়ে বসে পড়লেন। খোলা চোখ দিয়ে একবার তাকিয়ে দেখলেন চারিদিক। আমি বুঝলাম ওনার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠছে। তবে ওনার চোখে আমি এক আশ্চর্য শান্তির ছায়া দেখতে পেলাম। কিছুক্ষণ এভাবেই বসে থাকার পর খুব শান্ত গলায় তিনি বললেন, জানো তারানাথ, এই পথ ধরে বহু বছর আগে আমি একবার গিয়েছিলাম লাসার পথে। তখন আমার বয়স ছিল তোমার মতোই। আমার সারা জীবনের স্বপ্ন ছিল তিব্বতীয় লামাদের সাথে আমার জীবন কাটাবো। ওনাদের শিক্ষায় শিক্ষিত হয়ে বাকি জীবনটা কোনো এক গুহায় কাটিয়ে দেব। কিন্তু সেদিন আমি তিব্বতে যেতে পারিনি। এক ভয়ঙ্কর তুষার ঝড়ের কারণে ফিরে যেতে হয়েছিল আমাকে। আমার সে স্বপ্ন আজও পূর্ণ হলো না। সেবার যদিও জীবন নিয়ে ফিরে যেতে পেরেছিলাম, তবে এবার বোধহয় সেটাও পারবো না। ঠাকুরের কথার উত্তরে আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম, না ঠাকুর, আপনার কিচ্ছুটি হবে না। একটু বিশ্রাম নিন, দেখবেন আপনি আবার সুস্থ হয়ে গেছেন। আমার কথার উত্তরে উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপরে বললেন, না তারানাথ, তার হবে না গো। ওই দূর দিগন্তে আমি আমার মৃত্যু দেখতে পাচ্ছি। আমি আর কিছুই বললাম না, শুধু চুপচাপ তাকিয়ে রইলাম সামনের পর্বতের তুষারাবৃত চূড়ার দিকে। হঠাৎ এক ঝাঁক সাদা পাখি উড়ে চলে গেল আমাদের মাথার উপরের ঢাল বেয়ে। ঠাকুর এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেদিকেই, যেন ওই পাখিদের সঙ্গে মন উড়ে যাচ্ছে ওনার। আকাশের দিকে তাকিয়ে থেকেই তিনি বললেন, পরের জন্মে না পাখি হব জানো, আকাশ পথে উড়ে গিয়ে পৌঁছাবো আমার গন্তব্যে। এটুকু বলেই ধীরে ধীরে চোখ বন্ধ করেন উনি। চোখ বন্ধ করেই তিনি বললেন, তবে এগিয়ে যাও, সামনে ওই পথটা ধরে ওই ছোটটা পেরোলে তিব্বতের আকাশ। আমার সময় হয়েছে, এ শরীর এখানে
রেখে যেতে হবে। এটুকু বলে ঠাকুর একদম নিস্তব্ধ হয়ে গেলেন। আমি চমকে উঠে তার হাতটা ধরলাম। ঠান্ডা, স্তব্ধ। চারিদিকে আবারও একবার তাকিয়ে দেখলাম আমি। চারিদিকে শুধু পাহাড় আর বরফ। গোটা পাহাড়টা যেন এক নিমেষে নিস্তব্ধ হয়ে গেল। শুধু দূর থেকে বাতাসের সাথে হরিনাম ভেসে আসতে লাগলো। হঠাৎ আমার বুকটাও কেঁপে উঠল। জনমানবহীন এই ধুধু উপত্যকায় আমি একেবারেই একা। আমার একমাত্র সঙ্গী এইমাত্র ইহলোকের মায়া ত্যাগ করেছেন। কিছুক্ষণ স্তম্ভিত হয়েই বসে রইলাম ওখানে। তারপর ওনার শরীরটা একটা পাথরের পাশে রেখে কপালে শেষ স্পর্শ করলাম। আর বেশিক্ষণ এখানে বসে থাকলে চলবে না। মায়া কাটিয়ে এগিয়ে না গেলে তিব্বতের এই পাহাড়ে আমাকেও হারিয়ে যেতেই হবে। সেটা ভেবেই আবারও হাঁটতে শুরু করলাম আমি। সেই পথে যার শেষ মাথায় তুষারে মোড়া তিব্বতের সীমান্ত। পেছনে পড়ে থাকা মাধবানন্দ ঠাকুর তখন তুষারের কোলে নিঃশব্দে শান্তিতে ঘুম দিচ্ছেন। এইটুকু বলে তারানাথ থামলেন। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ঠান্ডা বাতাস খোলা জানালা দিয়ে গায়ে এসে লাগায়, যেন একটা আদর্শ গল্প শোনার পরিবেশ তৈরি হয়েছে। তারানাথ পাশের কুঁজো থেকে এক গ্লাস জল তুলে নিয়ে ঢকঢক করে সম্পূর্ণ জলটুকু খেয়ে নিলেন। আমি আর কিশোরী এতক্ষণ যেন গল্পের জগতের মধ্যেই ছিলাম। আমরাও যেন তিব্বতের ওই পাহাড়ি রাস্তায় তারানাথ আর মাধবানন্দ ঠাকুরের সাথেই হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। তারানাথ হঠাৎ থেমে যাওয়াতে আমরা বাস্তব জীবনে ফিরে এলাম। কিশোরী এতক্ষণ চুপ করেই বসেছিল। এবার সে বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ খোলা জানালার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, তারপর আমি একা ক্লান্ত পায়ে পাথরের পথ ধরে এগিয়ে চলেছি নাকুলা পাস পেরিয়ে তিব্বতের দিকে। দূর থেকে মাধবানন্দ ঠাকুরের মৃতদেহের দিকে শেষবার তাকিয়ে আমি বুঝেছিলাম আমার এই যাত্রা মোটেই সহজ হবে না। আমি জানি না আমার গন্তব্য কত দূর। গন্তব্যে পৌঁছানোর পর আমার কি করণীয় তাও আমি জানি না। যে তিব্বতীয় লামার খোঁজে আমি এখানে এসেছি তাদেরকেও আমি খুঁজে পাবো কি না তার কোনো নিশ্চয়তাও নেই। দুদিন পাথর তুষার আর ঝড়ের মুখোমুখি হওয়ার পর অবশেষে আমি একটা জায়গায় এসে পৌঁছলাম। চারিদিক ফাঁকা, কেবল বিস্তীর্ণ ধূসরতা আর নীলাভ আকাশ। আরো কিছুটা এগিয়ে একটা বিস্তীর্ণ তৃণভূমি দেখতে পেলাম আমি, যেখানে কিছু প্রাণী ঘোরাফেরা করছে। এগুলো তিব্বতীয় ইয়াক। তৃণভূমির সবুজ ঘাসের মধ্যে দূর থেকে আরো কি যেন একটা চোখে পড়লো আমার। যেন মনে হলো কোট প্যান্ট পরা একজন মানুষ পড়ে আছে মাটিতে। আমি দ্রুত গতিতে সেদিকেই এগিয়ে গেলাম। নির্দিষ্ট স্থানে পৌঁছে আমি দেখলাম সত্যি একজন মানুষ এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সমস্ত শরীর ক্ষতবিক্ষত, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ। দেখে মনে হলো উপরের পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে পড়েছেন উনি। ওনাকে দেখে আমার ইউরোপীয় বলেই মনে হলো। ওনার সাদা চামড়া আর সোনালি চুল তারই প্রমাণ দেয়। ওনার শ্বাস পরীক্ষা করে দেখার পর আমি বুঝতে পারলাম যে ওনার শরীরে এখনো জীবন আছে, কিন্তু শরীর ক্রমে ঠান্ডা হয়ে উঠছে। আমার সাথে যে তাঁবুটা ছিল সেটা ওই তৃণভূমির এক কোণে খাটিয়ে নিলাম। তারপর ইউরোপীয় ব্যক্তিকে তাঁবুর মধ্যে নিয়ে এলাম। সাথে করে আনা কিছু শুকনো কাঠের মধ্যে কয়েকটা নিয়ে আগুন ধরিয়েও দিলাম। বেশ কিছুক্ষণ আগুনের তাপের কাছে থাকার পর ইউরোপীয় ব্যক্তিটি ধীরে ধীরে নড়ে উঠল। তারপর অনেক কষ্টে চোখ খুলে তাকালো আমার দিকে। লোকটির জ্ঞান ফিরেছে দেখে আমি ওনাকে উঠিয়ে বসালাম। তারপর একটু জল আর শুকনো চিড়ে মুড়ি খেতে দিলাম। লোকটির খাবার ধরন দেখে আমি বুঝলাম উনি বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্তই ছিলেন। যাই হোক,
খাওয়া দাওয়ার পর একটু সুস্থ হলেন উনি। আমাকে ইংরেজিতেই জিজ্ঞাসা করলেন, হু আর ইউ মিস্টার? আমি উত্তরে বললাম, আমি তারানাথ চক্রবর্তী। বাঙালি? হ্যাঁ, বাঙালি ব্রাহ্মণ। এবার উনি আমাকে অবাক করে দিয়ে সরাসরি বাংলাতেই কথা বলতে শুরু করলেন। নমস্কার, আমি প্রফেসর উইলসন। আমি ইংল্যান্ড হইতে আসিয়াছি। কিন্তু আপনি তো দারুণ বাংলা বলছেন। একটু মুচকি হেসে উত্তর দিলেন উইলসন। শুধু বাংলা নয়, আমি হিন্দি, গুজরাটি, মারাঠি, ইংরেজি, ফ্রান্স, পর্তুগিজ সব ল্যাঙ্গুয়েজ বলতে পারি। সব মিলে আমি প্রায় 22টা ল্যাঙ্গুয়েজ জানি। এক রাত তাঁবুর গরমে থেকে প্রফেসর উইলসন সুস্থ হয়ে উঠলেন। আমি ওনাকে জানালাম আমার এখানে আসার উদ্দেশ্যের কথা। কাকতালীয়ভাবে উনিও একই রকম উদ্দেশ্য নিয়ে তিব্বতে এসেছেন। উইলসনের সাথে দেখা হয়ে আমারও বেশ ভালোই লাগলো। এরকম ধুধু প্রান্তরে সঙ্গী হারানোর পর আরেকজন সঙ্গী খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। পরদিন সকালে আমি আর উইলসন আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আবারও চড়াই রাস্তা, পাহাড়ের গা বেশ সোজা, উপরের দিকে উঠতে লাগলাম আমরা। একটানা সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁটার পর বরফে ঢাকা একটা জায়গায় এসে উপস্থিত হলাম। চারিদিকে শুধু বরফ আর বরফ। যতদূর নজরে যায় সাদা ছাড়া আর অন্য কোনো রং দেখা যায় না। আমরা কোথায় এসে পড়লাম তা ঠিক বুঝতে পারলাম না। ঠাকুর বলেছিলেন যে এই পথেই বেশ কয়েকটা প্রাচীন গুহা আছে, যার মধ্যে তিব্বতীয় লামারা থাকেন। খুব কম মানুষ জানে এই গুহার কথা। আমরা আরো বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করলাম। আরো কিছুটা সামনে এগিয়ে পাহাড়ের ঢালে হঠাৎ একটা ফাটল চোখে পড়ল। আমি সেটাও উইলসনকে বললাম। ওই যে দেখুন, ওইদিকে প্রফেসর, ওইদিকে কিছু একটা দেখা যাচ্ছে। আমার নির্দেশিত আঙ্গুল অনুসরণ করে উইলসন ঘুরে তাকালেন সেদিকে। সেদিকে তাকিয়ে তার মুখে যেন একটা হাসি ফুটে উঠল। একটানা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে উইলসন আমাকে বললেন, এসো তারানাথ, এদিকে এগিয়ে এসো। মনে হচ্ছে আমরা আমাদের গন্তব্য খুঁজে পেয়েছি। আমরা এগিয়ে গেলাম সেদিকেই। এগিয়ে গিয়ে দাঁড়ালাম সেই ফাটলের সামনে। হ্যাঁ, আমাদের ভাবনাই সত্যি, এটা একটা গুহার মুখ। তবে ভেতরে কি আছে তা দেখা যায় না, কারণ ভেতরটা নিকষ কালো অন্ধকারে পরিপূর্ণ, যেন পাহাড় নিজের মুখ বন্ধ করে রেখেছে শতাব্দীর পর শতাব্দী। আমরা আরো একটু কাছে গিয়ে দেখলাম এটা গুহাই, তবে গুহার মুখটা অত্যন্ত নিখুঁত গোলাকার, যেন এ গুহা প্রকৃত দ্বারা সৃষ্ট নয়, কোনো মানুষ তার নিজের হাতের ছোঁয়ায় তৈরি করেছেন। ভয় এবং কৌতূহল একসঙ্গে আমাকে গ্রাস করে নিল। সামনে এগিয়ে যেতে ভয় হলো, তবে এগিয়ে যাওয়ার কৌতূহলও হলো। পাশে দাঁড়িয়ে থাকা উইলসনের দিকে একবার তাকালাম। দেখলাম তিনিও আমার দিকে তাকিয়েই আছেন। এবার তিনি বললেন, চলো তারানাথ, ভেতরে যাই। উইলসন নিজের সাথে থাকা একটা টর্চ নিয়ে এসেছিলেন। সেটা জ্বালিয়ে দিয়ে এই গুহার ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম আমরা। ভেতরে ঢুকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর টর্চের আলোয় গুহার দেওয়ালে কিছু অদ্ভুত চিত্র দেখতে পেলাম। তিব্বতীয় পশু, সর্পি লক্ষ্মর আর কিছু মানুষের অবয়ব, যাদের চোখ নেই, মুখ নেই। আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমাদের নাকে অদ্ভুত এক ধূপের গন্ধ ভেসে আসতে লাগলো, যেটা বাইরে কোথাও ছিল না। আমি উইলসনকে উদ্দেশ্য করে বললাম, চলুন ওদিকে এগিয়ে যাওয়া যাক। ধূপের গন্ধ লক্ষ্য করে আমরা এগিয়ে গেলাম সেদিকেই। কিছুটা এগিয়ে যাওয়ার পরই গুহার ভেতরে একটা আলো দেখতে পেলাম আমরা। আমি চমকে উঠে এগিয়ে গেলাম আলোর উৎস লক্ষ্য করে। চুপচাপ হেঁটে গিয়ে দাঁড়ালাম আলোর উৎসের সামনে।
আমার পেছনে তখন উইলসন এসে দাঁড়িয়েছেন। গুহার কাছে একটা উঁচু পাথরের বেদি, ওই পাথরের বেদির উপরে বসে আছেন একজন মানুষ। দীর্ঘ পাতলা শরীর, কাঁধে লালচে জবা রঙের পোশাক, চোখ বন্ধ করে মুখ থমথমে, শরীরে মাংস নেই বললেই চলে। দেহের প্রত্যেকটা হাড় এক এক করে গুনে ফেলা যায়, যেন 3000 বছর ধরে বসে আছেন এই গুহাতেই। কেউ তাকে কখনো ডাকেনি, তিনিও কাউকে চাননি। হঠাৎই মনে পড়ে গেল মাধবানন্দ ঠাকুরের দেওয়া লামা সম্পর্কের বর্ণনা, এবং সেই বর্ণনার সঙ্গে সম্পূর্ণ মেল খুঁজে পেলাম আমি। আমার আর বুঝতে বাকি রইল না যে এই ব্যক্তি একজন তিব্বতীয় লামা। আমি উইলসনের কানের কাছে ফিসফিস করে বললাম, ইনি নিশ্চয়ই একজন লামা। আমার কথা শুনে তার চোখ জল জল করে উঠল। আমি এগিয়ে গিয়ে দাঁড়ালাম ওই বেদির সামনে। উইলসনও আমাকে অনুসরণ করে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি লামার দিকে হাত জড়ো করে বললাম, নমস্কার, আমার নাম তারানাথ, আমি ভারত থেকে আসছি। আর উনি প্রফেসর উইলসন, ইংল্যান্ড থেকে আসছেন। আপনি কি একজন তিব্বতীয় লামা? বৃদ্ধ ব্যক্তিটি এতক্ষণ চোখ বন্ধ করেই ছিলেন। এবার তিনি চোখ খুলে আমাদের দিকে তাকালেন। হ্যাঁ, এমন চোখ আমি আগে কখনো দেখিনি। একজন জীবিত মানুষের চোখ যে এত নিস্তব্ধ হতে পারে তা আমি জানতাম না। বৃদ্ধ ব্যক্তি আমার কথার কোনো উত্তর দিলেন না, তবে একবার ওপর নিচে মাথা নাড়ালেন। আমি বুঝলাম উনি ইশারায় হ্যাঁই বললেন। মনে মনে আমি অত্যন্তই খুশি হলাম। অনেক কঠিনতার পর অবশেষে তাহলে মনের ইচ্ছা পূরণ হলো। আমি আবারও জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তিকে, আমরা অনেক দূর থেকে আপনার জন্যই এসেছি, আমরা কি আপনার সাথে এখানে থাকতে পারি? আমার কথার উত্তরে উনি আবারও উপর নিচে মাথা নাড়লেন, অর্থাৎ হ্যাঁ, থাকতে পারো। আমি আরো কিছু যেন বলতে চাইছিলাম, ঠিক তখনই হঠাৎই মনে হলো এই ব্যক্তি কথা বলতে পারেন না, অথবা বলতে পারলেও কথা বলতে চান না। তার মুখে কথা নেই ঠিকই, কিন্তু তার চারপাশে শব্দের চাইতেও শক্তিশালী কিছু ঘুরছে, এক প্রকার স্তব্ধতা, যেটা শুনলে বুক কেঁপে ওঠে। তিনি আবারও আমার দিকে একবার তাকালেন। আমার দৃষ্টিও তখন ওনার মুখের দিকে। ওনার মুখের দিকে তাকিয়ে আমার কেন জানি না মনে হলো যে উনি কোনো সাধারণ লামা নন। ওনার মুখ দেখেই আমার মন বলল ওনার অতি প্রাকৃতিক কিছু ক্ষমতা অবশ্যই আছে, আর সেই ক্ষমতার একটা নিদর্শনও আমি সাথে সাথেই পেয়ে গেলাম। একটা পেতলের থালা আমার দিকে এগিয়ে দিলেন উনি। থালার মধ্যে আপেল সাজানো। এই বন্ধ গুহার মধ্যে উনি আপেল কোথায় পেলেন সেটাই আমরা ভেবে পাচ্ছিলাম না। টানা 2 সপ্তাহ পাথুরে পথ পেরিয়ে মাধবানন্দ ঠাকুরের জীবন বিসর্জন দিয়ে আমি এখানে এসে পৌঁছেছি। বৃদ্ধ লামা এবার চোখ বন্ধ করলেন। আমরা আরো 2-1টা প্রশ্ন করলাম ওনাকে, কিন্তু উনি কোনো উত্তর দিলেন না। আমরা বুঝলাম উনি এখন ধ্যানে মগ্ন হয়েছেন, আর কোনো কথার উত্তর এখন তিনি দেবেন না। উইলসন আমার কাছে ফিসফিস করে বললেন, চলো তারানাথ, গুহার ভেতরটা একবার ভালো করে দেখে আসি। গুহার ভেতরে কি আছে সেটা দেখার জন্য আমারও কৌতূহল হচ্ছিল, তাই উইলসনের কথা মতো আমি গুহার ভেতরের দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ সামনের দিকে এগিয়ে আসার পর আমরা একটা জায়গায় এসে উপস্থিত হলাম, আর সেখানে আসা মাত্রই আমরা দুজনেই হতভম্ব হয়ে গেলাম। গুহার নির্দিষ্ট জায়গাতে একে একে সাজানো কয়েকটা পেতলের ঘট, আর ঘটগুলির মধ্যে ভর্তি করে রাখা সোনা দানা মণিমুক্ত। গুহার অলৌকিক ধনরত্ন দেখে আমি তখন বিস্ময় অভিভূত, কিন্তু মনের ভিতর একটা চাপা অস্বস্তি কাজ করছিল। বারবার মনে হচ্ছিল এ ধন যেন শুধু সম্পদ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অদৃশ্য কোনো শক্তি, প্রাচীন তন্ত্র বা কোনো অভিশাপ। কিছুক্ষণ পর আমরা গুহার পাশের একটা শিলা ঘরে আশ্রয় নিয়েছিলাম। ঠান্ডায় আমাদের হাড় কাঁপছিল। আগুন জ্বালিয়ে দুজনেই চুপ করে বসেছিলাম।
উইলসনের চোখে তখন এক ধরনের অদ্ভুত জিনিস খেয়াল করলাম আমি। তার চোখে মুখে ফুটে উঠতে দেখলাম অদ্ভুত রকমের এক আনন্দ। কেন জানি না আমার মন বলল উইলসনের ওই মণিমুক্তর উপর একটা লোভ জন্মেছে। এইসব নিয়ে ভাবতে ভাবতেই আমার খুব ক্লান্তি লাগলো। 2 সপ্তাহ ওই পথে পরিশ্রম করার পর শরীর যেন এখন একটু বিশ্রাম চায়। রাতে আমি যখন ঘুমিয়ে পড়ি তখনও কেমন অস্বস্তিই ছিল। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ ঘুম ভেঙে দেখি পাশের জায়গাটা ফাঁকা, উইলসন নেই। এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও ওনাকে আমি আর খুঁজে পেলাম না। তৎক্ষণাৎ উঠেই ওর নাম ধরে ডাকতে শুরু করলাম, প্রফেসর উইলসন, উইলসন। কিন্তু কোথাও কোনো সাড়া নেই। তখনই কি মনে হতে আমি ছুটে গেলাম সেই সোনা দানা ভর্তি করা ঘরে। আর ওখানে গিয়ে দেখি সোনা দানা ভর্তি করা সাজানো ঘটগুলির কয়েকটি আর তার যথাস্থানে নেই। কয়েকটা ঘট প্রফেসরের সাথেই গায়েব হয়ে গেছে। আমার আর বুঝতে বাকি রইল না যে উইলসন লোভ সামলাতে পারেননি। রাতে একাই বেরিয়ে পড়েছেন ধনসম্পদ লুট করে। তখনই বাইরে ছুটলাম। বাইরে তখন অন্ধকার কেটে গিয়ে সূর্য উদয় হয়েছে। গুহার প্রবেশ মুখ পেরিয়ে পাহাড়ি পথে তাকিয়ে দেখি বরফ পড়ছে, চারপাশে সাদা কুয়াশা। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই, এমনকি উইলসনের পায়ের ছাপ পর্যন্ত এই বরফ পড়ার কারণে পায়ের ছাপও হয়তো পড়েছিল, তবে বরফে তা ঢাকা পড়ে গেছে। তবু আমি গুহার চারপাশে অনেকটা এলাকা খুঁজে দেখলাম, কোথাও কোনো চিহ্ন নেই। যেন উইলসন হাওয়ার মতো মিলিয়ে গেছে, যেন পাহাড়ি গিলে ফেলেছে ওকে। মন বলল ও আর জীবিত নেই। ধনসম্পদ চুরি করে হয়তো কোনো অলৌকিক শক্তির রোষে পড়েছে। কারণ ওই গুহা তো সাধারণ জায়গা নয়, তাই ওই গুহার ধনরত্ন নিয়ে পালানোও সহজ কথা নয়। আমি গুহার ধনরত্ন ভর্তি ঘরে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। উইলসনের অনুপস্থিতি, তার সেই লোভ আর সেই রাতের নিস্তব্ধতা মিলিয়ে মনে হচ্ছিল যেন পাহাড় নিজেই শোক জানাচ্ছে। নিজেকে বড্ড দোষী বলেই মনে হলো। উইলসনকে এই গুহার মধ্যে আমি নিয়ে এসেছিলাম, আমার কারণে উনি এমন একটা খারাপ কাজ করার সুযোগ পেলেন। এসব ভাবছি ঠিক তখনই পিছন থেকে এক গম্ভীর কণ্ঠ শুনতে পেলাম, লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধতা তাকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। আমি চমকে পিছনে ফিরে দেখি সেই বৃদ্ধ লামা, যিনি এতদিন একটিও কথা বলেননি, আজ প্রথমবার কথা বললেন। তার চোখে যেন শতাব্দীর প্রজ্ঞা, ঠান্ডা অথচ কাঁপিয়ে দেওয়ার মতো দৃষ্টি। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বললেন, এই ধন যা তুমি দেখেছ তা শুধু রত্ন নয়, এগুলো প্রাচীন আত্মার রক্ষা কবচ। প্রায় 200 বছর ধরে এসব ধনরত্ন এই গুহার মধ্যেই সুরক্ষিত আছে। উইলসনের মতো আরো অনেকেই এই ধন লুটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তবে কেউ এখনো তাতে সফল হয়নি, আর উইলসনও হবে না। বৃদ্ধ লামা এক নাগাড়ে কথাগুলো বলে গেলেন। একটা প্রশ্ন অনেকক্ষণ ধরেই আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছিল। সেটা আমি জিজ্ঞেস করলাম ওনাকে, প্রফেসর উইলসন কি এখন মৃত? না, সে মৃত নয়, তবে সে মানব রূপে জীবিত নয়। তার সঠিক শাস্তি সে ভোগ করছে। আমার কৌতূহল আরো বৃদ্ধি পেল। আমি অবাক হয়ে বললাম, তাহলে উনি এখন কোথায় আছেন? উত্তরে তিনি বললেন, সে এখন আর এই জগতের মানুষ নয়। তোমার সাথে ওর দেখা হবে। কবে কিভাবে দেখা হবে সেটা সময় এলে বুঝতে পারবে। তবে ওর সাথে যখন দেখা হবে তখন তুমি অবাক হবে। তুমি ভালো মানুষ,
তোমার মধ্যে লোভ নেই। আমি এটাও জানি উইলসনের সাথে তুমি জড়িত নয়, তাই তোমায় আমি কোনো শাস্তি দেব না। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে মনে আরেকটা জিনিস জানার খুব ইচ্ছা হচ্ছিল, তবে আমি সেটা জিজ্ঞেস করার আগেই উনি যেন আমার মনের কথা বুঝে নিয়ে বলে উঠলেন, তুমি এখন নিশ্চয়ই এটা ভাবছ যে উইলসন রত্ন লুট করে নিয়ে পালিয়েছে। না, সে পারেনি, আর কখনো পারবেও না। লামার কথায় আমি আবারও অবাক হলাম। সেই মুহূর্তে লামা হঠাৎই হাসতে শুরু করলেন, তারপর একটি বৌদ্ধ মন্ত্র পাঠ করতে শুরু করলেন। ওং বজ্রসত্তু হুং ফট দিয়ে লুম্পা কর্মদ্রাক্ষা নিরুপর্চ নম রত্ন গজ্জ সম্ভার ত্রিংদ্রকমা ঝিংলা তুকপা ঝিবাস। মন্ত্রটি একবার, দুবার, তিনবার উচ্চারণ করলেন তিনি, আর সাথে সাথে হারিয়ে যাওয়া ঘটগুলো আবার যথাস্থানে চলে এলো। ওনার অলৌকিক ক্ষমতার আরও একটি প্রমাণ আমি পেলাম। আর মাত্র 2 দিনই ছিলাম আমি ওই গুহায়। আসলে ওখানে থাকতে খুব লজ্জাই লাগছিল আমার। এমন একজন মানুষকে আমি সাথে করে নিয়ে এসেছিলাম যে কিনা লোভ সামলাতে না পেরে এমন একটা জঘন্য কাজ করল। তাই বৃদ্ধ লামাকে বিদায় জানিয়ে আমি চলে এসেছিলাম। গুহা থেকে বেরিয়ে আসার পর আমি কিছুদিন কৈলাস পর্বত আর মানস সরোবরে কাটিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম তিব্বতের রাজধানী লাসা শহরে। লাসা শহরের একটা বৌদ্ধ মঠে এসে উঠেছিলাম আমি। মঠের বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে বেশ ভালোই জীবন কাটছিল আমার। তিব্বতীয় ভাষাও শিখেছিলাম আমি ওই মঠ থেকে। গুহা থেকে বেরিয়ে আসার পর আমার শরীর ছিল নিস্তেজ, মন বিভ্রান্ত। জীবনে বহু অলৌকিকতার মুখোমুখি হয়েছি, বহু অদ্ভুত সত্তার সান্নিধ্য পেয়েছি, কিন্তু উইলসনের সেই ঘটনার পর এক অদ্ভুত অবসন্নতা চেপে বসেছিল আমাকে। বারবার মনে হচ্ছিল জীবনে অনেক বড় একটা ভুল করেছি আমি। তিব্বতের লাসা শহরে পৌঁছানো ছিল অনেকটা নিস্তার পাওয়ার মতো। শহরের প্রান্তে পাহাড়ের কোল ঘেঁষে এক পুরনো এই বৌদ্ধ মঠে স্থান পেয়েছিলাম কয়েকদিনের আশ্রয়ের জন্য। মঠটির নাম ছিল থাংকা চোলিং। প্রায় 100 বছরেরও পুরনো এই কাঠের মঠের মাথায় প্রার্থনার লাল পতাকা বাতাসে সশব্দে ফরফর করে উঠত। ভোরবেলা প্রার্থনার ঘণ্টার ধ্বনি শোনা যেত দূর থেকে, আর ভিতরে প্রবেশ করলেই নাকে লাগতো ধূপ ধুনোর মিষ্টি গন্ধ। সব মিলিয়ে তিব্বতের গুহায় ঘটে যাওয়া ওই ঘটনা ভুলিয়ে দেওয়ার জন্য এটা ছিল একটা দারুণ স্থান। আমি মঠের এক কোণে একটি ছোট্ট কক্ষে স্থান পেয়েছিলাম। মঠের সন্ন্যাসীরা শান্ত স্বভাবে, মুখে স্নিগ্ধ হাসি লেগে থাকতো সব সময়। আমিও একরকম মিশে গিয়েছিলাম সেই নির্জন পরিবেশে। এক সকালে সূর্য তখন ঠিক উঁকি দিয়েছে সাদা পাহাড়ের আড়াল থেকে। আমি উঠোনে বসে গরম মাখন চায়ে চুমুক দিচ্ছি। চা খেতে খেতে আমার চোখ পড়ল এক স্থানীয় সংবাদপত্রের উপর। তিব্বতী ও কিছুটা ইংরেজি মিশ্রিত এক সাময়িকী। কাগজ পড়া আমার দৈনন্দিন অভ্যাস নয়, তবে সেদিন মনটা অস্থির ছিল, তাই চোখ বোলাতে লাগলাম পাতাগুলোর ওপর। 4র্থ পাতায় একটি ছোট্ট খবরে আমার দৃষ্টি আটকে গেল। গা ছমছম করা এক শিরোনাম, অজানা জন্তুর দেখা, হিমালয়ের রহস্যজনক ছায়া, নাম ইয়েতি। আমি ধীরে ধীরে পড়তে লাগলাম। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম হিমালয়ের একটি দুর্গম পার্বত্য অঞ্চলে স্থানীয় যাযাবর জনগোষ্ঠী ও কিছু পর্বতারোহী এক অদ্ভুত প্রাণীর দেখা পেয়েছেন। প্রাণীটি 6.5 ফুটের কাছাকাছি লম্বা, সারা দেহে সাদা ধূসর লোম, পায়ে 6টি আঙুলের ছাপ স্পষ্ট তুষারের ভূমিতে। সে মানুষের মতোই উঠে দাঁড়ায়, তবে চলনে পশুর আক্রোশ। খবরটা পড়ে আমি স্থির হয়ে গেলাম। চায়ের কাপ ঠোঁট ছুঁয়ে থাকলেও চুমুক আর পড়ে না। মনটা যেন ধীরে ধীরে কোনো অতল গহ্বরে তলিয়ে যেতে লাগলো।
খবরের একটা বিশেষ লাইন আমার মনের মধ্যে বারবার ঘুরপাক খেতে লাগলো। 6 আঙুল কথাটা পড়া মাত্রই একটা পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল। এইটুকু বলে তারানাথ আবারও থামলেন। প্রত্যেকবার উনি এমন সময় থামেন যেখানে লুকিয়ে থাকে গল্পের মূল রহস্য। কিছুক্ষণ চুপ করেই রইলেন উনি। নীরবতা ভাঙলাম আমি। কিসের স্মৃতি মনে পড়ে গেল আপনার? আমার কথার উত্তরে তারানাথ ঘুরে আমার দিকে তাকালেন একবার, তারপর বললেন, সেটা এখন নয়, গল্পের শেষে জানতে পারবে। যাই হোক, তারপর শোনো। খবরটা পড়ার পর থেকেই আমি বিচলিত হয়ে উঠেছিলাম। বিশেষ করে হঠাৎই মনে পড়ে যাওয়া ওই পুরনো স্মৃতি আমাকে আরো বেশি বিচলিত করে তুলেছিল। আমার মন বারবার গিয়ে ঠেকছিল হিমালয়ের ওই উচ্চ পার্বত্য অঞ্চলে। কেন জানি না, তবে আমার মন বলছিল এই ইয়েতির মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে, যেটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। এই খবর যেন আমার কাছে শুধু বৈজ্ঞানিক কৌতূহলের জিনিস নয়, এই যেন এক ইঙ্গিত, এক ডাক। আমি বুঝতে পারছিলাম হিমালয় তার রহস্যের পর্দা একটু সরিয়ে আমায় আহ্বান করছে আবার ফিরে যেতে। চারপাশে মঠের শান্ত বাতাস বইছিল, প্রার্থনার ধ্বনি তখনও মাঝে মাঝে কানে আসছিল। তবে সেসব থেকে আমি তখন অনেক দূরে, হিমালয়ের ওই বড় স্তূপের মধ্যে। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি আবারও যাব ওই হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে, হিমালয়ের সেই পর্বতশ্রেণীর গভীরে, যেখানে লুকিয়ে আছে এক রহস্যময় ছায়া, যাকে সবাই বলছে ইয়েতি। তবে আমার বিশ্বাস সে শুধু ছায়া নয়, সে কোনো এক রহস্য, সে অতীতের কোনো ভুল অথবা কোনো তন্ত্রের প্রতি বিপর্যয়। আমি জানতে চাই, দেখতে চাই সে সত্য। সন্ন্যাসীদের কাছ থেকে কিছু শুকনো খাবার, গরম পোশাক আর একটি ব্যাগ জোগাড় করলাম, সঙ্গে একটি প্রাচীন মানচিত্র, যেখানে তিব্বতের পাহাড়ি গিরিপথ আর পুরনো সন্ন্যাসীদের পদচিহ্ন আঁকা। একজন স্থানীয় যাযাবর যুবক নাম চুয়াং রাজি হলো কয়েকদিনের জন্য আমার সঙ্গী হতে। আমরা রওনা দিলাম এক শীতল সকালে। বাতাসে তখন বরফের গন্ধ, পাথরের সরু পথ, মাঝে মাঝে বরফ ঢাকা, আবার কখনো হিমবাহের প্রান্ত ঘেঁষে পথ চলা। চুয়াং কখনো গান গাইতো, কখনো পুরনো লোককথা বলতো। ইয়েতি নাকি পাহাড়ের প্রহরী, সে রাগলে ধ্বংস ডেকে আনে। ইতিমধ্যে এমন কল্পনাও করে নিয়েছে সে। আমি শুনতাম, কিন্তু ততক্ষণে আমার মন গিয়ে গেঁথেছে আরো গভীরে, আমার নিজের অভিজ্ঞতা, আমার নিজের তৈরি এক কল্পনার জগতে। তৃতীয় দিনে চুয়াং আমাকে ছেড়ে ফিরে গেল, কারণ সামনে যে পথ তা মানুষ খুব একটা চেনে না। তাছাড়া সে নাকি স্বপ্ন দেখেছে ইয়েতি তাকে মেরে ফেলছে, তাই ভয় আর সামনে এগোবে না সে। কি আর করার, আমি একাই এগিয়ে চললাম। পথে তুষার ঝরছিল। মেরুন রঙের লামা কোট গায়ে চাপিয়ে আমি ধীরে ধীরে বরফের মধ্যে দিয়েই হাঁটছিলাম। প্রতিটি পা ফেলতে হচ্ছিল সতর্কভাবে। একটা ভুল মানে হয়তো চিরতরে হিমবাহের গর্ভে বিলীন হয়ে যাওয়া। চতুর্থ দিন আমি এক গভীর উপত্যকায় পৌঁছালাম, যেখানে একটি পুরনো গুম্ফার ধ্বংসাবশেষ ছড়িয়ে। সেখানে কয়েকজন যাযাবর সবার আগে ইয়েতির ছায়া দেখেছিল বলে শোনা যায়। আমি সেখানে এই রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। তাঁবু খাটিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। আগুন না জ্বালালে হিমালয়ের তীব্র ঠান্ডাতে হয়তো রাতে ঘুমের মধ্যেই আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। রাতটা কোনোভাবে কাটিয়ে দিলাম। পরদিন ভোরে ঘুম ভাঙতেই আমার মন খুশিতে ভরে উঠল। তাঁবু থেকে বাইরে এসে আমি বরফের উপরে কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখতে পেলাম। বড় বড় ছাপ, 5 নয় 6টি আঙুল স্পষ্ট। পায়ের ছাপগুলো বরফের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। আমি আর কিছু না ভেবে এই পায়ের ছাপ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর এগোনোর পরই আমাকে হতাশ হতে হলো। পায়ের ছাপ যেন কিছুটা সামনে এসে হঠাৎই অদৃশ্য হয়ে গেছে। বুঝলাম রাতে বরফের ধসে পড়ার কারণে এই স্থানে পায়ের ছাপগুলো বরফে ঢেকে গেছে। দিনের পর দিন আমি ঘুরলাম ওই অঞ্চলে।
হাত, গুহা, গিরিখাত প্রতিটি কোণে চোখ রাখলাম। কোথাও হঠাৎ শব্দ, কোথাও হালকা ছায়া দেখলেই এগিয়ে যেতাম সেদিকে। তবে কোনোটাই ইয়েতি নয়। আরো দুদিন ওই কনকনে ঠান্ডা বরফের মধ্যে কাটানোর পর আমার মন বলতে লাগলো, সবই বুঝি মিথ্যা। আসলে ইয়েতি বলে হয়তো কিছুই নেই, সবই মানুষের কল্পনা। হিমালয়ের বরফে প্রায় 5-6 দিন কাটিয়ে ফেলেছিলাম। প্রতি মুহূর্তেই ঠান্ডা যেন হাড়ের ভেতর ঢুকে নিজের ঘর বানিয়ে নিচ্ছিল। সাথে নিয়ে আসা খাবার তখন প্রায় শেষই হয়ে এসছে। আগুন জ্বালানোর জন্য যে সামান্য কয়েকটা কাঠ নিয়ে এসেছিলাম তাও প্রায় ফুরিয়ে আসছিল। ঠান্ডার মধ্যে থাকতে থাকতে হাত পা গুলো যেন ক্রমেই অচল হয়ে যাচ্ছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল উচ্চতাজনিত কারণে। আর এসবের থেকে যেটা বেশি ভয়ঙ্কর ছিল সেটা হলো নিঃসঙ্গতা। ইয়েতির ব্যাপারটা কাল্পনিক হতে পারে এটা মেনে নেওয়ার কারণে আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছিলাম। এতদিন লক্ষ্যে পৌঁছানোর যে ইচ্ছেটা আমার মধ্যে ছিল সেটাও ক্রমে ক্ষীণ হয়ে যাচ্ছিল। তাই এই কঠিন পরিস্থিতি আর ভালো লাগছিল না আমার। সেই সময় আমার মনোবল প্রায় ভেঙে পড়েছিল। মনে হচ্ছিল এখানেই শেষ, এবার ফিরে যাই। ইয়েতির অস্তিত্ব আছে কি নেই সেটা জানার থেকেও নিজের প্রাণ বাঁচানোটা বেশি জরুরি। মনে হচ্ছিল কেন আমার প্রিয় মাতৃভূমি ছেড়ে আমি এখানেই বা এলাম, কিসের খোঁজেই বা এলাম? শুধুমাত্র নিজের একটা সন্দেহের জন্য এমন সিদ্ধান্ত কেনই বা নিলাম? কত অলৌকিকতা তো আছে আমার সোনার বাংলায়, সেগুলো ছেড়ে এখানে কেন? এসব ভাবছিলাম ঠিকই, কিন্তু জানো, এক অদ্ভুত টান যেন আমাকে ফিরে যেতে দিচ্ছিল না। সেই টানটা ঠিক কি ছিল এবং কেন ছিল তা আমি পরে বুঝতে পেরেছিলাম। যেন কেউ আমায় ডাকছিল, না শব্দ করে নয়, ভিতর থেকে, অন্তর থেকে। ঠিক যেন বরফের নিচে হিমবাহের গভীরে কেউ চাপা পড়ে কাঁদছে, আর আমি ছাড়া কেউই তাকে শুনতে পাচ্ছে না। তাই আবার উঠে দাঁড়ালাম। শরীর ক্লান্ত, চোখে ঘুম নেই, পেটে অর্ধেক শুকনো রুটি। তবুও আমি শুরু করলাম আমার খোঁজ, ইয়েতির খোঁজ। এবার আমি গেলাম উত্তর পূর্বের দিকে। পাহাড় বেয়ে যখন উঠছিলাম তখন বাতাসে কেমন একটা গন্ধ পেলাম, একটা ভেজা পশুর গন্ধ। হিমালয়ের বাতাসে এমন গন্ধ থাকে না সাধারণত। আমি আরো নিশ্চিত হলাম সঠিক পথেই এগোচ্ছি। রাত নামলো, গা ছমছমে অন্ধকার, ঝোড়ো হাওয়া। আমি ঠিক করলাম এখানে তাঁবু খাটিয়ে আজকে রাতটা বিশ্রাম নেব। তাঁবুর ভেতর আগুন জ্বালিয়ে দিলাম, সাথে নিয়ে আসা তিব্বতীয় শালটা গায়ে জড়িয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত শরীরে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ একটা শব্দ কানে এলো, পায়ের শব্দ, যেন বরফের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। আমি উঠে বসলাম আমার বিছানায়। শব্দ আবার আমার কানে এলো। আমি উঠে দাঁড়িয়ে মশাল জ্বালালাম। তারপর মশাল নিয়ে শব্দ অনুসরণ করে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর এগিয়ে আমি বরফের ওপর ছাপ দেখতে পেলাম। বড় বড় দুটো পায়ের ছাপ এগিয়ে গেছে সামনের দিকে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো পায়ের ছাপগুলোতে প্রতিটা পায়ে 6টা করে আঙুল। আমি আর কিছু না ভেবেই ছাপ অনুসরণ করতে লাগলাম। কাঁধে ব্যাগ, হাতে মশাল, নিঃশব্দে পা ফেলে এগিয়ে গেলাম অজানার দিকে। মনে হচ্ছিল কেউ আমায় টানছে, ডাকছে কেউ আমায়, আমার পূর্ব পরিচিত কেউ। আরো কিছু দূর পায়ের ছাপ লক্ষ্য করে এগিয়ে যাওয়ার পর শেষমেশ একটা বরফ ঝরা ঢালের নিচে দেখতে পেলাম একটা গুহা। গুহার সামনে দাঁড়িয়ে আমার বারবার মনে হতে লাগলো যেন এই গুহার মধ্যেই রহস্য লুকিয়ে আছে। আমি প্রবেশ করলাম গুহার মধ্যে। গুহার ভেতরে প্রবেশ করা মাত্র আমি একটা অদ্ভুত রকম নিস্তব্ধতা অনুভব করলাম। আর সাথে আমার নাকে এসে লাগতে লাগলো একটা গন্ধ, পুরনো। গন্ধটা পুরনো পচা পশুর মতো, কিন্তু তার মধ্যে একটা মানবেরও গন্ধ মিশে ছিল। আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটা বিশেষ জায়গায় কিসের যেন নড়াচড়া অনুভব করতে পারলাম। সেদিকে আলো ফেলতেই হঠাৎ আমার চোখে পড়ল গুহার দেওয়ালে হেলান দিয়ে বসে আছে এক অদ্ভুত রকমের পশু, যার বিশাল দেহ, সাদা ছাই রঙের লোমে ঢাকা তার সমস্ত শরীর, লালচে চোখ। এই জন্তুকেই যে পর্বতারোহী এবং যাযাবর জাতিরা
ইয়েতি বলেছে তা বুঝতে আমার আর সমস্যা হলো না। জন্তুটির চোখের চাহনি দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বারবার মনে হতে লাগলো এই চাহনির সাথে আমি পূর্ব পরিচিত। জন্তুটি অদ্ভুত রকম এক মায়া ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমাকে দেখে সে মুখ ঘুরিয়ে মুখ লুকানোর চেষ্টা করলো। এসব ভাবছি এমন সময় আরেকটা জিনিসে চোখ পড়তেই আমার সন্দেহ আরো কিছুটা প্রবল হলো। কপালের মাঝখানের ওই কাটা দাগ, এমন কাটা দাগ আমি আগেও কোথাও যেন দেখেছি। কিছুক্ষণ ওই কাটা দাগের দিকে তাকিয়ে থেকে বিদ্যুৎ ঝলকের মতো আরেকটা বিশেষ জিনিস মনে পড়ে গেল আমার। আমি জন্তুটির পায়ের দিকে আলো ফেললাম, সাথে সাথে দেখতে পেলাম দু পায়ে 6টা করে আঙুল, আর ডান পায়ের ছোট আঙুলের অর্ধেকটা কাটা। মনে পড়ল সেই মুখ, সেই চোখ, সেই কপালের ক্ষত, সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। এমন সব বৈশিষ্ট্য একটা মানুষের মধ্যেই ছিল, প্রফেসর উইলসন। গতবার তিব্বতের পাহাড়ে দেখা হওয়া সেই প্রফেসর উইলসন, তিব্বত লামার ধনরত্ন চুরি করা সেই প্রফেসর উইলসন। তবে এও কি সম্ভব? একজন মানুষ একটা অদ্ভুত বরফের প্রাণীতে রূপান্তরিত হলোই বা কি করে? কেনই বা তার এমন পরিণতি? এসব ভাবতে ভাবতেই আমার হঠাৎ মনে পড়ে গেল বৃদ্ধ লামার বলা সেই কথা। বৃদ্ধ লামা বলেছিলেন উইলসনের মৃত্যু হবে না, কিন্তু কঠিন শাস্তি হবে তার, আর আমার সাথেও তার দেখা হবে। এই তাহলে তার কঠিন শাস্তি। লামার অভিশাপে একজন জলজান্ত মানুষ থেকে এমন এক অদ্ভুত প্রাণী অর্থাৎ ইয়েতিতে রূপান্তরিত হয়েছে উইলসন। কিছুক্ষণ এক দৃষ্টিতে জন্তুটির দিকে তাকিয়ে থেকে নিজের অজান্তেই আমার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, প্রফেসর উইলসন। এবার জন্তুটি মানে উইলসন আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখে দৃষ্টি যেন বলে দিল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। আমি সেদিনের করা পাপের ফলেই আজ আমার এই পরিণতি। আমি এক পা এগিয়ে গেলাম উইলসনের দিকে। তার চোখের কোণে আমি 2 ফোঁটা জল দেখতে পেলাম। এইটুকু বলে তারানাথ আবারও থামলেন। তারানাথ আমাদেরকে এতদিন যাবৎ অনেক রকম অলৌকিকতায় ভরা গল্প শুনিয়ে এসেছেন, তবে আজকের গল্পটা যেন সম্পূর্ণ অন্য রকম। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে ধরিয়ে নিলেন। গল্প শেষ হবার পর থেকেই একটা প্রশ্ন আমার মনে কৌতূহল জাগাচ্ছিল। প্রফেসর উইলসনের শেষ পরিণতি কি হয়েছিল? আমি প্রশ্নটা করে ফেললাম ওনাকে। শেষমেশ প্রফেসর উইলসনের সাথে কি হয়েছিল ঠাকুরমশাই? তারানাথ সিগারেটে একটা লম্বা টান দিলেন, তারপর বললেন, উইলসনকে ওই অবস্থা দেখে আমার খুব মায়াই হচ্ছিল, তাই ওকে নিয়ে আমি আবারও গেছিলাম সেই বৃদ্ধ লামার কাছে। ওর হয়ে আমি লামার কাছে ক্ষমা চেয়েছিলাম। বৃদ্ধ লামা খুব ভালো মানুষ, আমার অনুরোধ উনি রেখেছিলেন। নিজের অভিশাপ তুলে নিয়ে উইলসনকে আবার মানব জীবন ফিরিয়ে দিয়েছিলেন। এই ঘটনার সাথে সাথেই তোমাদের ইয়েতি রহস্যেরও সমাধান হয়ে গেল। যদিও এর পরেও অনেকে ইয়েতি দেখতে পেয়েছে বলে দাবি করে, তবে সেগুলো হলো তাদের নিছক কল্পনা, নয়তো সাজানো। ইয়েতি নিয়ে কাগজে যখন নানা রকম খবর আসে, সেগুলো দেখে আমি শুধু মুচকি হাসি। তারানাথের কথা শেষ হতেই আমার পাশে বসে থাকা কিশোরী বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, খবরের কাগজে শুধুমাত্র ইয়েতি নামক জন্তুর খবর পড়েই আপনি হিমালয়ের উদ্দেশ্যে কেন রওনা দিলেন? উত্তরে তারানাথ বললেন, আমি যখন হিমালয়ের ওই কঠিন পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম, তখন আমার নিজের ওই প্রশ্নটা অনেকবার মনে হয়েছিল। আমার মনে হয়েছিল এটা কি নিছক কৌতূহল? সামান্য একটা খবর পড়ে আমি কেন পাড়ি দিচ্ছি এমন দুর্গম পথে? তবে প্রফেসর উইলসনের সাথে দেখা হওয়ার পর আমি বুঝেছিলাম এটা শুধুমাত্র আমার নিছক কৌতূহল ছিল না, সবকিছুই ছিল সৃষ্টিকর্তার পূর্ব পরিকল্পিত। আমার হাত দিয়ে তিনি প্রফেসর উইলসনকে মুক্তি দিতে চাইছিলেন, তাই আমাকে পাড়ি দিতে হয়েছিল এই দুর্গম পথে। সবকিছু কোথাও না কোথাও কোনো এক
অদৃষ্টের অঙ্গুলি হেলনেই হয়ে থাকে কিশোরী, বুঝলে? তোমার বিশ্বাস অবিশ্বাসের বেড়াজাল ভঙ্গ করে সেই অদৃষ্টতার কলম নিয়ে লিখতে ব্যস্ত যে আমাদের জীবনের গতিপথ।